অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা দীর্ঘ একটা বিরতিতে ছিলাম। আপনারা সবাই জানেন নিউজিল্যান্ডের মসজিদে হামলা হয়েছে, জঙ্গি হামলা। সেটি নিয়ে আসলে অনেক সংবাদ আমাদের প্রচার করতে হচ্ছে একই সাথে আতিকুল ইসলাম নতুন মেয়র আমাদের সাথে আজকে আছেন, কারণ আজকে ঢাকায় থাকি নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম বাংলাদেশ সংযোগে। আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আতিকুল ইসলাম আমাদের সাথে আছেন। মাননীয় মেয়র, আপনার কাছে একটু ছোট্ট করেই জানতে চাই যে যেহেতু আপনি বলছিলেন যে ঢাকাকে একদম নিরাপদ করতে, সকলের জন্য কমপ্লায়েন্স করার জন্য আপনি দরকার হলে টাস্ক ফোর্স গঠন করবেন, সেই ঘটনাটা একটু জানতে চাই, কারণ নিশ্চয়ই আহসান আমাদের ইকবাল হাবিব কিছু বলবেন আমাদের এই বিষয়ে। জি ধন্যবাদ। দেখুন, আমরা যারা ঢাকায় যারা থাকে, আমাদের সবাই ফ্যামিলি মেম্বার সহ আমরা যেন সবসময় যে কোনো সময় আমরা যেন ঢাকায় যেন আমরা হাঁটতে পারি, মন খুলে কোথাও যেতে পারি। এগুলো আমার যাওয়ার সময় কিন্তু এখনও গার্জেনরা মনে করে যে বাচ্চা থেকে বলে তোমরা যাচ্ছ একলা, তোমাদের সাথে কে যাবে, অনেক ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসে। তা আমরা মনে করি এটা আলোকিত ঢাকা করা দরকার। আমাদেরকে সাফিসিয়েন্ট লাইট দিয়ে কিন্তু ঢাকাটাকে আলো করতে হবে। শুধু আলোর সাথে সাথে আমাদের নিরাপত্তা করতে হবে। আমি গত 4 দিন আগে রাত্রেবেলা আমি গেলাম। আপনারা জানেন যে গুলশানে একটি অভূতপূর্ণ কাজ করেছে গুলশান সোসাইটি, বারিধারা সোসাইটি, বনানী সোসাইটি এবং নিকেতন সোসাইটি এবং গুলশান ইউথ ক্লাব সব মিলে একটি দেখার মতো LOCC করেছে, ল অ্যান্ড অর্ডার কাউন্সিল কমিটি করেছে এবং ইটস ভেরি ইন্টারেস্টিং। এখানে DMP এটার সাথে যুক্ত আছে এবং ওখানকার যে স্থানীয় পুলিশের ডিসি যিনি আছেন গুলশান এলাকার, ওনারা সহ কিন্তু সুন্দর একটা এলাকার সবাই মিলে এই প্রায় আমি এখন পর্যন্ত দেখেছি প্রায় 1000টি ক্যামেরা তারা করেছে এবং টোটাল ঢাকা ওই এলাকার ওই 4টা সোসাইটির কোন জায়গায় কি চলছে না চলছে একটি ঘরের মাধ্যমে, একটি নির্দিষ্ট ছোট্ট একটি জায়গার মাধ্যমে টোটালটা তারা মনিটরিং করছে। এবং দেখে আমি মনে হয়েছে যে আমি অন্যান্য এলাকার যারা সম্মানিত মাননীয় সংসদ যারা আছেন, নেতৃবৃন্দ আছে, আমি সবাইকে দেখাতে চাই এই LOC's মাধ্যমে তারা টোটালটা কিন্তু কন্ট্রোল করে ফেলেছে। তা আমার কথা হচ্ছে যদি ওই সোসাইটিগুলো যদি পারে, আমরা অন্যান্য জায়গাগুলোতে আমরা কালেকটিভ ওয়েতে কাজটা করতে পারবো না। এবং এতে কিন্তু আমি বিশ্বাস ওই এলাকার জনগণ থেকে শুরু করে যারা আছেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তারাও কিন্তু এগিয়ে আসবে মানুষের সেবা করার জন্য। এখন মানুষ কিন্তু চাচ্ছে যে জনগণের সাথে সম্পৃক্তকে কীভাবে জনগণকে সেবা করতে পারে। আমি বেশ কয়েকদিনের মধ্যে আমি মনে করি একটি প্রজেক্ট নিব যে সবাইকে ডাক দিয়ে পর্যায়ক্রমে সকল মাননীয় সংসদ যারা আছেন তাদেরকে নিয়ে আসবো বা তাদের প্রতিনিধি এসে দেখবে এবং এটি কিন্তু আমি চালু করতে চাই। এটি চালু করলে ওই এলাকার সকল নিরাপত্তার ব্যাপারে কিন্তু তারা 100% না হলেও অ্যাটলিস্ট 80 থেকে 90% কনফার্ম নিরাপত্তা কিন্তু হয়ে যাবে। এতে সুবিধা হবে জনগণের, এতে সুবিধা হবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত যারা আছেন তাদের জন্য, এতে সুবিধা হবে সকল সোসাইটির। এবং যে কোনো একটা চুরি হলে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তারা কাজটা ধরে ফেলছে এবং তারা 1000 ক্যামেরা এনেছে। আমি ধন্যবাদ জানাই অত্র ওই এলাকার সকলকে এবং আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই এটাতে সম্পৃক্ত ছিল। আমাদের ওই এলাকার রহমতুল্লাহ ভাই আমাকে ফোন করেছেন, ওনারা 8 তারিখে মাননীয় সংসদ রহমুল্লাহ সাহেব আমাকে ফোন করেছেন এবং 8ই এপ্রিল তারা ডাক দিয়েছেন আমাকে যে আরও কীভাবে আপগ্রেডেশন করা যায়, আরও কীভাবে ক্যামেরা লাগানো যায়। সুতরাং এগুলো কিন্তু আমাদের করতে হবে। বাসের মধ্যে আমাদেরকে CC ক্যামেরা মাস্ট। যেসব বাসে চলবে ঢাকা শহরে ওই বাসগুলো কিন্তু CC ক্যামেরার মধ্যে আওতায় আনা যাবে। আমাদের যদি কারো কোনো সমস্যা হয় যে এই যে নগর অ্যাপ করা হচ্ছে, এখানে কিন্তু একটা ইমার্জেন্সি নম্বর আমরা দিব। অর্থাৎ আজকে কারো কোনো সমস্যা হচ্ছে, সে যদি তার মোবাইলটা যদি টিপ দিয়ে রাখে, সে তার 5 জনকে সিলেক্ট করতে পারবে যে আমি 5 জন নিকটতম আত্মীয়, অথবা আমাদের সিটি কর্পোরেশন বা পুলিশের যে 999 আছে ওখানেও কিন্তু ফোন করতে পারবে। এভাবে আমরা ইন্টার কানেক্টিভিটি প্রযুক্তির মাধ্যমে কাজগুলো করতে চাচ্ছি। তাহলে কিন্তু আমার দেখা যাবে যে আমাদের যে সিটি যেটা আছে এই সিটি কিন্তু একটি টোটাল একটা বলয় তৈরি করা সম্ভব হবে। ইকবাল হাবিব, যে পরিকল্পনার কথা মাননীয় মেয়র বলছেন আসলেও কি নিরাপদ জায়গা হবে? কারণ আমরা জানি যে ঢাকায় আসলে মেয়েরা বাসে, রাস্তায়, ফুটপাতে নানা জায়গায় নানাভাবে হয়রানির শিকার হয়, তারা বড় আকারে হয়। নিশ্চয়ই ছেলেরা পুরুষরাও হয়, ছিনতাইয়ের মুখোমুখি হয়, অনেক জটিলতার মুখোমুখি হয়। যে পরিকল্পনার কথা মাননীয় মেয়র জানালেন, কোনো ঘাটতির কথা দেখছেন কিনা এবং ওটা তা করলে আসলেও কি নিরাপদ হব আমরা? প্রথমে বলে রাখি যে প্রয়াত আনিসুল হক সাহেবের উদ্যোগ এবং কার্যক্রমের সাথে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম বলে জানি যে এই পুরো কার্যক্রমটি সরকারের অর্থে হয়নি, বরং সরকারের উদ্যোগ এবং আনিসুল হকের মতন মানুষদের সমন্বয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশনে, সম্পৃক্ততায় এই পুরো কাজটি হয়েছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ যে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্ত ঢাকাকে ভালোবাসার ঢাকা এবং ঢাকা লাভ যে ক্যাম্পেইন উনি করেছেন সেটা আমরা করতে পারি। কিন্তু যে জায়গাগুলো পরিষ্কার করা দরকার, এই কমপ্লায়েন্স কমিশন আমরা চাই অন্য আরও কতগুলো কারণে। একটি হচ্ছে দুর্যোগ এবং বিপজ্জনতা মুক্ত, ভয়াবহতা মুক্ত ঢাকা তৈরি করার জন্য। আপনারা খেয়াল করে দেখেন, প্রত্যেকটি বাড়ি আজকে যদি প্রত্যেকটা অধিবাসী তার বিদ্যুতের লাইনটা চেক করে, এবং সেটা যদি কোনো সিস্টেম সিটি করে দেয়, চেক করে যদি বলে যে আমার সমস্ত বিদ্যুৎ লাইন যথাযথ সংযোগ রয়েছে, আমার গ্যাস লাইনগুলো পাকের ঘরে ভেন্টিলেটর সহ সমস্ত ব্যবস্থাপনা আছে, আগুনের ঝামেলা থেকে আমি বাঁচবো, আমার লিফটগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা আছে যেটি প্রতি বছর নবায়ন করে করে যেটি যথোপযুক্ত চলাচল করছে, ছিঁড়ে পড়বে না। এইভাবে আমরা যদি আমার ভবনটি অনুমোদিত, অথবা এটা যদি অনুমোদন করা না থাকে সে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রেট্রোফিট করা, অর্থাৎ আমার কাঠামোটাও সুদৃঢ় রয়েছে। এইভাবে যদি বিপজ্জনকতাগুলো এই কমপ্লায়েন্স কমিশনের মাধ্যমে সিটি কর্পোরেশন দায়িত্ব নেয়, কিন্তু কারণ কেউ দায়িত্ব নিচ্ছে না, শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে যদি দায়িত্বমুক্ত হওয়া যায়, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই কমপ্লায়েন্স কমিশন গঠনের মধ্যে দিয়ে যে উদ্যোগ মাননীয় মেয়র নিয়েছেন, সরকার যদি সেই উদ্যোগে ওনাকে যথোপযুক্ত জনবল এবং কারিগরি দক্ষ জনগোষ্ঠী দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করে, তবে প্রতিটা বাড়ি এই দুর্যোগ এবং বিপজ্জনকতা মুক্ত হবে। আর সেই সঙ্গে যদি একটা নেটওয়ার্ক অফ অবজারভেশন বা পরিবীক্ষণ করা যায়, তাহলে পুরো বিষয়টা যেমনি করে সম্পৃক্ত হবে, তেমনি করে পরিবীক্ষণও একটা কার্যক্রম ডিজিটাল বাংলাদেশের ওই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে করা সম্ভব। আসলে যুক্ত করতে হবে সকলকে, এবং সেই আপনি আচরি ধর্মপরকে শিখায়ও প্রত্যেকে যদি সেই নৈতিকতার এবং পরিচ্ছন্নতার পবিত্রতার দায়িত্বটুকু নেয়, আমার সন্তান, আমার পরিবার, তার সুরক্ষার দায়িত্ব আমি নিব, আমাকে কেউ না কেউ সাহায্য করবে একটা আমব্রেলার মধ্যে। সেই কমপ্লায়েন্স কমিশন আমরা চাই, যারা বছরে বছর প্রতিটি বাড়ি, প্রতিটি ব্যবসা কেন্দ্র, প্রতিটি শিল্প কেন্দ্র এটি সার্টিফাই করার ক্ষমতা রাখবে, এবং সকল আইন, অর্থাৎ ফায়ার ব্রিগেডের আইন, বিদ্যুতের আইন, গ্যাসের আইন, যত রকমের আমাদের কমপ্লায়েন্স আইন আছে, সেগুলো ওই সমস্ত সংস্থার পাবলিকদেরকে সমন্বয় করে এই কাজটা করলে ঢাকা বসবাসযোগ্যতায় অনেক দূর এগিয়ে যাবে, এবং অবশ্যই জনবান্ধব বসবাসযোগ্য নগরী পরিণত হওয়ার এটি হবে প্রক্রিয়া। নিশ্চয়ই আমাদের সহকর্মী আফরিন আছেন নগরবাসীর সাথে। নগরবাসী আসলে কোথায় জটিলতা তা নিয়ে নিশ্চয়ই আরও কিছু আমরা জানতে পারবো। আফরিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ফারজানা আফরিন, ধানমন্ডি এলাকা থেকে। আফরিন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নগরবাসীর অনেক অনেক সমস্যা, আমরা এর মধ্যে অনেক সমস্যা নিয়ে এর মধ্যে কথা বলেছি। আমরা এখানকার নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, আমরা মশা প্রধানতম কারণ সেটা নিয়ে কথা বলছিলাম, ফুটপাত উচ্ছেদ নিয়ে কি হবে সেটাও আমরা কথা বলছিলাম, একদম নগরের যে কমপ্লায়েন্সের অবস্থা, একদম তাদের অগ্নি নির্বাপক অবস্থা, সেটা নিয়েও কথা বলছিলেন পুরো ইয়েতে। কিন্তু আসলে আপনি তো একদম জনগণের সাথে কথা বলছেন, তাদের কাছে কি মনে হচ্ছে যে তাদের কাছে এখন প্রথমেই সমস্যার কথা জিজ্ঞেস করলে কোন সমস্যাটার কথাই তারা সবচেয়ে প্রথমে বলছেন? ধন্যবাদ মুন্নি। আসলে কি, আমরা এইখানে ধানমন্ডি এলাকায় আসবার আগে আমরা মোহাম্মদপুর এলাকাতেও গিয়েছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলতে, যে আসলে ঠিক কোনটিকে এই মুহূর্তে তারা সবচেয়ে প্রকট সমস্যা বলে মনে করছে। তো অবধারিতভাবেই কিন্তু প্রথমেই চলে এসেছে ট্রাফিক জ্যামের কথা এবং একই সঙ্গে মশার কথা। কেননা ওনারা বলছিলেন যে মশার কারণে কিন্তু যে শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে, বা এই যে অসুখ বিসুখে পড়ছে মানুষজন, এবং এটি অপ্রতিরোধ্য হয়ে গেছে। আর দ্বিতীয়ত বলছিলেন যে ট্রাফিক জ্যামের কথা, নগর জীবনে সবাইকেই বের হতে হয়, তো সে কারণে যেটি হয় যে এটি আসলে অনিয়ন্ত্রণের পর্যায়ে চলে গেছে, যে যেখানেই যেতে হোক না কেন, শুক্রবার বা শনিবার বা ছুটির দিন বলতে আসলে কিছু নেই, তারা বলছিলেন এরকমটি। তো আমি এখন ধানমন্ডি এলাকাতে আছি, আপনি তো দেখছেন একটি বেশ, যদিও নামাজের সময় সকলেরই তারা, তারপর এখানে একটি চায়ের দোকানে আমরা দেখছি কিছু সাধারণ মানুষ রয়েছে, আমরা একটু জেনে নিতে পারি আসলে তারা কোনটিকে মনে করছেন, আসলে যে ঢাকা শহরে বসবাস করতে গেলে এই মুহূর্তে কোনটিকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয় এই নগর জীবনে? আসলে মশার যে সমস্যা আছে এটা মোটামুটি আছে, যানজট আছে আমাদের ঢাকা শহরে। যে দেখা গেছে বাচ্চারা সকালবেলা দিয়ে স্কুলে যায়, স্কুলে গেলে সঠিক সময় বাসে উঠতে পারে না, বাসে ঝুলে উঠতে হয়, তারপরে সঠিকভাবে বাস পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, এটা একটা সমস্যা আছে। আর সন্ধ্যার হওয়ার আগে আগে যে মশার যে একটা প্রবলেম আছে এটা আছে, দুর্গন্ধর যে আছে, বিভিন্ন জায়গায় আবর্জনা থাকে, এগুলো যদি একটা সেটেল করা যায় না, এইটা ফালানো হবে, তাইলে হয়তো বা ময়লা আবর্জনা সব জায়গায় না ফালিয়ে, তাইলে হয়তো বা ঢাকাটা আরও সুন্দরভাবে ঢেলে সাজানো যায়। একটা শিক্ষার্থী দেখতে পাচ্ছি আছেন, ঢাকায় আসলে কোনটিকে মনে হয় খুব বেশি সমস্যা ঢাকায় চলাফেরা করতে গিয়ে বা থাকতে গিয়ে? হ্যাঁ, অবশ্যই যানজট
অলওয়েজ লেগেই থাকে। আমি ঠিকমতো যেখানে আমার প্রতিষ্ঠানে যাইতে 10 মিনিট লাগে বা 5 মিনিট লাগে, ওখানে আমার যাইতে প্রায় 30 মিনিটের উপরে লেগে যায়। মুন্নি, শুনছিলেন যে আসলে এই ঘুরে ফিরে কিন্তু সমস্যাগুলো একই ধরনের সবারই কথা, যে মশা রয়েছে, যানজট রয়েছে, অর্থাৎ পরিবহন সংকট রয়েছে। সার্বিকভাবে আসলে মানে অভিযোগের আসলে শেষ নেই। আপনি তো জানেন যে আসলে ঘনবসতির শহর সেহেতু এখানে উন্নয়ন কাজ এবং এই সাধারণ মানুষের এগুলোর সঙ্গে ফারজানা আফরিন, আপনার কাছে একটু ছোট্ট করে আমিও নিজেও জানতে চাই যে আপনি অনেকগুলি এলাকায় আজকে সকালবেলা থেকে ঘুরেছেন। ঢাকার আমরা অন্যতম অবস্থা দেখি যে বায়ু দূষণ হচ্ছে ঢাকার অন্যতম বায়ু দূষণের জায়গা, এবং কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঢাকা শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। একদম তারা পয়েন্ট করে দেখিয়েছিলেন যে ঢাকার পয়েন্ট কত। এই যে ধুলাবালির রাস্তার অবস্থা, মানে আপনি কি কোনো পরিবর্তন আসলে দেখছেন যে আগের চেয়ে আসলে ধুলা কমেছে বা রাস্তা পরিচ্ছন্ন হয়েছে বা গাড়ির ধোঁয়া কমেছে? কোনটা আপনার কাছে দৃষ্টিগোচর হয়েছে বেশি? না, এমনটি তো নয় আসলে মুন্নি, যে ধোঁয়ার বা বায়ু দূষিত বায়ুর পরিমাণ কমে যাবে বা এটা তো আসলে রাতারাতির বিষয় না। আমরা যেটি দেখেছি এবং আপনি যেটি ভালো কথা বলেছেন, কারণ সাধারণ মানুষদের মধ্যে কেউ কেউ কিন্তু বলছিলেন যে বায়ু দূষণ বলতে কি আসলে সেভাবে সরাসরি না, যে তাদের অনেকেরই নিঃশ্বাসের সমস্যা হয় বা বাচ্চাদের খুব অল্পতেই তাদের অ্যাজমার প্রবলেম হয় এবং সহজে সর্দি কাশি ভালো হতে চায় না। এই বিষয়টি তো রয়েছেই, এবং সার্বিকভাবে সকলেরই আসলে কথা যে একই সঙ্গে উন্মুক্ত স্থানে যে ময়লা আবর্জনা রয়েছে সেটির কারণেও কিন্তু এক ধরনের যে দূষণ ঘটা সেটাও কিন্তু ঘটে থাকে। দূষণ এবং শব্দ দূষণের কথা তো বলতেই হবে, কারণ যেভাবে হর্ন বাজানো হয় সেটি তো কোনো নিয়মের মধ্যে থাকে না। তো এই সকল বিষয়ে কিন্তু আসলে খোলামেলা কথা বলেছেন এখানকার যারা মানুষজন ছিলেন। অনেক ধন্যবাদ আফরিন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাননীয় মেয়রের কাছে আমি একটা শুধু কথাই বলে যেতে চাই। আমি যশোরে গিয়েছিলাম গেল সপ্তাহে, তখন যশোরের সেখানে যে নির্বাহী কর্মকর্তা আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, এবং তিনি আমাকে যে কথাটি বলছিলেন যে যশোরকে হচ্ছে দূষিত বায়ুমুক্ত শহর করার জন্য তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন, এবং একই সাথে কোনো রকমের শব্দ দূষণ থাকবে না যশোর শহরে। তিনি সেই পরিকল্পনা নিয়েছেন, 2 মাসের মধ্যে তিনি সেটা করে দেখাবেন বলছেন। এর মধ্যে তিনি কাজ শুরু করেছেন, এবং 2 মাস পর তিনি বলছিলেন যে কেউ এই অযথা শব্দ দূষণ করবে এবং এইরকম ধোঁয়াযুক্ত গাড়ি চালাবে করবে, তার বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন। সেখানকার ম্যাজিস্ট্রেট আমাদের বলছিলেন এই অবস্থা যখন হচ্ছে তখন আমরা ঢাকার জন্য এটা করতে পারি না কি, নিশ্চয়ই মাননীয় মেয়র আমাদের সাথে কথা বলবে। কিন্তু তার আগে আমি একটু দক্ষিণের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে চাই। ঢাকা দক্ষিণের নির্বাহী কর্মকর্তা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন, তবে একটা বিরতির পর আমরা তাদের কাছে ফিরছি।